আসসালামু আলাইকুম। 9-10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটাতে আমি এসএসসি 2026 সালে বরিশাল বোর্ডে পদার্থবিজ্ঞানের যে এমসিকিউগুলো আসছিল সেগুলো সলভ করে দিচ্ছি। তোমাদের কাছে যদি এই ভিডিওটা যেয়ে থাকে তাহলে আজকেই তোমরা এই ক্লাসটা করে ফেলো, অথবা এই ক্লাসটা তোমরা সেভ করে রাখো, অথবা আইডিতে শেয়ার করে রাখতে পারো পরে করার জন্য, কারণ এই ক্লাসটা তোমাকে ডেফিনেটলি করতে হবে। পরীক্ষায় যদি ভালো করতে চাও তাহলে তোমার জানতে হবে যে টিচাররা যখন প্রশ্ন করে তাদের কিন্তু ফেভারিট লিস্টে বিগত বছরের আসা প্রশ্নগুলোই থাকে। সো আমি তোমাদের একটা সিরিজে যতগুলো 26-এর যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো সলভ করে দিচ্ছি একটা প্লেলিস্ট আকারে। সেই প্লেলিস্টটার জন্য তোমরা নিচে কমেন্ট করো প্লেলিস্ট, ইনশাল্লাহ আমাদের টিম তোমাদের ইনবক্সে সেই প্লেলিস্টটা দিয়ে দিবে। ওকে, সো সবাই ক্লাসটা করো এবং তোমরা জানাও আসলে তোমাদের কি দরকার। তোমাদের যা দরকার সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলটাতে দিচ্ছি, যাতে তোমাদেরও হেল্প হয় এবং আমাদেরও হেল্প হয়, যাতে রিচ বাড়ে এই চ্যানেলে। ঠিক আছে, এবার আসো প্রথম যে প্রশ্নটা আমাদের বলছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের 1/ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1/ভাগের পার্থক্য। এটা তুমি জাস্ট মুখস্থ করে ফেলো, অধ্যায় 1 থেকে আসছে। ভার্নিয়ার ধ্রুবককে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। একভাবে সংজ্ঞায়িত করা যায় যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের 1/ভাগ এবং যে ভার্নিয়ার স্কেল আছে সেই স্কেলের 1/ভাগের পার্থক্য মানে বিয়োগফল। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ। এবার দেখো 2 নম্বরে বলছে ঘর্ষণ বল বৃদ্ধি পায় যদি। ঘর্ষণকে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চায়, তখন বস্তু দ্বারা স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় না, সেটাই তো ঘর্ষণ। তাহলে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে কিভাবে? যদি তলটা কি হয়, মসৃণ হয়। তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে, কারণ মসৃণ হলে তো ঘর্ষণ কম হয়, তাই না? তাহলে দেখো পৃষ্ঠতলকে অমসৃণ করা হলে আমাদের ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। তাহলে পৃষ্ঠতলকে যদি আমরা অমসৃণ করি তাহলে আমাদের ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। এটা কোথা থেকে আসছে? এটা অধ্যায় 3 থেকে আসছে। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি সমবেগ নির্দেশ করে? এই যে একটা গ্রাফ, তো তোমাকে সবার আগে দেখতে হবে যে গ্রাফটা কিসের। দেখো এখানে দেখো এস ভার্সেস টি গ্রাফ। তাহলে এস ভার্সেস টি, দেখো টি বাড়তেছে এস বাড়তেছে না, তাহলে এটা আসলে স্থির বস্তুকে বোঝায়। তাহলে এটা তো আমাদের সমবেগ নির্দেশ করে না। সমবেগ মানে সময়ের সাথে তোমার হচ্ছে সরণ সুষমভাবে পরিবর্তিত হবে। সো এইটা জাস্ট মনে রাখো যে এস ভার্সেস টি গ্রাফে সুষম বেগটা জাস্ট এরকমভাবে সমানভাবে যেতে থাকে। ঠিক আছে, তাহলে যদি ভি ভার্সেস টি গ্রাফ হইতো, এটা ধরো এখানে ভি থাকতো আর এখানে টি থাকতো, তাহলে এটা সমবেগ না বুঝায় ত্বরণ বুঝাইতো। কিন্তু এখন এস ভার্সেস টি গ্রাফে যদি দেখো গ্রাফটা উপরের দিকে উঠতেছে, তাহলে তুমি বুঝে নেবে এটা হচ্ছে একটা সমবেগ। এখন মুক্ত করে ফেলো, এস ভার্সেস টি গ্রাফে যদি সমবেগ বুঝায় তাহলে গ্রাফটা এরকম উপরের দিকে যাবে। ওকে, আচ্ছা এটা অপশন হবে না কেন? ভি ভার্সেস টি গ্রাফ, তাহলে এইটা হবে গিয়ে আমাদের ত্বরণ। আমি লিখে দিই, এইটা হবে আমাদের ত্বরণ, এই জন্য এটা অপশন হবে না। আর এখানে হচ্ছে এ ভার্সেস টি গ্রাফে ত্বরণ হচ্ছে তোমার সুষম, তাহলে ত্বরণ কোনোদিন সুষম হলে এটা সমবেগ হয় না। ওকে, আচ্ছা এবার দেখো 4 নম্বর প্রশ্ন। তো কারেক্ট অ্যান্সার পাইছো না? এটা আসছে কোথা থেকে? এটা আসছে অধ্যায় 2 থেকে। এবার 4 নম্বর প্রশ্নটা বলছে 50 কেজি ভরের একটি সাইকেল 36 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে ভরবেগ কত? এটা আসছে অধ্যায় 3 থেকে। সো ভরবেগের সূত্র কি? দেখো আমি যদি 4 নম্বর প্রশ্নটা এখানে করি, তো ভরবেগকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে। পি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি, মানে বস্তুর ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। এখন বস্তুর ভর 50 কেজি দিয়ে দিছে, তাহলে এম এর জায়গায় আমি বসাইতে পারবো কি 50, এবং বস্তুর যে বেগ সেই বেগটাও দিয়ে দিচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমাদের এসআই ইউনিটে বসাইতে হবে। তাহলে ভি আমাদের দেওয়া হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার। এখন কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে নিতে চাও, সিম্পলি 3.6 দিয়ে ডিভাইড করো, আর কিচ্ছু না। তাহলে দেখো 36কে তুমি জাস্ট 3.6 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা চলে যাবে হচ্ছে মিটার/সেকেন্ড ইউনিটে। আচ্ছা তাহলে এটা আমাদের কত চলে আসবে বলো তো? এটা চলে আসবে 10 মিটার/সেকেন্ড। তো এখানে তুমি বসাও 10, তাহলে আমাদের এটার ভর 500, আর ভরবেগের একক কি বলতো? কেজি মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমাদের আসছে না 500 কেজি মিটার/সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন দেখো 5 নাম্বার বলছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? তাহলে না, এটা হচ্ছে প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে। একদম মুখস্থ করে ফেলো, পরবর্তী সময়ের জন্য না, কিচ্ছুর জন্য না, এখনই মুখস্থ করে ফেল। এবার আসো 6 নম্বর বলছে অনবায়নযোগ্য কোন শক্তির উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না? তাহলে অনবায়নযোগ্য শক্তি যেটাকে পুনরায় ব্যবহার করা যায় না, তো নিউক্লিয়ার শক্তি থেকে কখনোই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হয় না। বুঝছো? এটা মুখস্থ করে ফেলো। এবার আসে কোন শর্তে বস্তুর গতিশক্তি 4 গুণ হবে? দেখো 7 নম্বর প্রশ্নটা, গতিশক্তিকে আমরা প্রকাশ করতেছি ভাইয়া ইকে দিয়ে। ইকে ইকুয়াল টু হচ্ছে আমাদের ½ mv²। ওকে, সো আমরা এই হাফটাকে যদি একটা ধ্রুব ধরি, তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু mv², এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো যদি আমাদের এটাকে 4 গুণ হতে হয়,
গতিশক্তিকে যদি 4 গুণ হতে হয়, প্রথম প্রশ্নটা হচ্ছে ভর দ্বিগুণ ও বেগ দ্বিগুণ। তাহলে ভর দ্বিগুণ হলে এটা 2 আর বেগ দ্বিগুণ হলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার, মানে এখানে আসবে 2 আর এখানে আসবে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8 হয়ে যায়, তাহলে 8 গুণ হবে। তার মানে প্রথম অপশন কারেক্ট না। 2 নম্বর অপশন ভর 4 গুণ ও বেগ অর্ধেক, তাহলে ভর 4 গুণ, এটা হচ্ছে আমাদের 4 আসবে, আর অর্ধেক মানে হচ্ছে 1/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4। সো এটা আমাদের আসবে 1 গুণ, তাহলে এটাও আমাদের কারেক্ট অ্যান্সার না। হ্যাঁ, আমাদের এখানে কি করতে হচ্ছে, কোন শর্তে বস্তুর গতিশক্তি 4 গুণ হবে। 3 নম্বর অপশনটা দেখো, ভর অপরিবর্তিত ও বেগ দ্বিগুণ। তাহলে ভর অপরিবর্তিত হইলে ভর ধ্রুবক ধরবো, আর বেগ যদি আমরা কি করি, দ্বিগুণ করি, তাহলে বেগকে দ্বিগুণ করলে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে এই যে 4 আসতেছে। দেখো ভর কিন্তু অপরিবর্তিত, কিন্তু বেগ দ্বিগুণ করার কারণে এটা 4 গুণ হইতেছে, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখন ঘ কেন হবে না, ভর দ্বিগুণ ও বেগ অপরিবর্তিত। তাহলে ভর যদি আমি দ্বিগুণ করি, তাহলে ভরের এখানে দিলাম 2, আর বেগ অপরিবর্তিত মানে বেগ কনস্ট্যান্ট, তাহলে এটা কিন্তু হবে গতিশক্তি কয় গুণ, দ্বিগুণ। বুঝছো, 4 গুণ তো হবে না, তাহলে 4 গুণ হবে শুধুমাত্র গতে, তাহলে এটা আমরা কারেক্ট অ্যান্সার দেখাইলাম গ। ওকে, এরপরে পরবর্তী প্রশ্নটা দেখো, 8 নম্বরে কি বলছে, 10 নিউটন বল প্রয়োগ করে একটি চেয়ারকে 50 সেন্টিমিটার টানা হলে কাজের পরিমাণ কত। আচ্ছা, কাজের পরিমাণ চাইছে। ওকে ভাইয়া, আগের প্রশ্নটা কোথা থেকে, কোন চ্যাপ্টার থেকে আসছিল, গতিশক্তি, এটা অধ্যায় 4 থেকে আসছিল। এই প্রশ্নটাও আসছে হচ্ছে অধ্যায় 4 থেকে, কাজ ক্ষমতা শক্তি। 8 নম্বর প্রশ্নটা দেখো, কাজের সূত্র কি। কাজের সূত্র হচ্ছে, কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এফ মানে হচ্ছে গিয়ে বল এবং এস মানে হচ্ছে গিয়ে সরণ। তো ভাইয়া বলকে দিয়ে দিছে না, বলো তো 10 নিউটন বল প্রয়োগ করে। দেখো এফ এর মান কিন্তু আমাদের দিয়ে দিছে 10 নিউটন। এই যে 10 নিউটন বল প্রয়োগ করে একটি চেয়ারকে 50 সেন্টিমিটার টানা হলো, তাহলে 50 সেন্টিমিটার যদি টানা হয়, তাহলে এটা আমাদের কি সরণ না। তো এস কত বলো, 50 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে মিটারে নিলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। ভাগ মানে হচ্ছে ভাগ। তো এখন যদি 150 দিয়ে মানে 50 দিয়ে তুমি যেভাবে ভাগ করো, তাহলে উপরে আসবে, মানে 100 দিয়ে ভাগ করো, কি বলি না বলি মাঝে মাঝে। আচ্ছা, তাহলে এটা তোমার চলে আসবে 0.5 মিটার। তাহলে এখানে তুমি হচ্ছে এফ এর মান বসাবা, নিচে বসাই, নাহলে তো জায়গা নিয়ে টানাটানি হয়ে জায়গা। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 নিউটন এবং এস এর মান হচ্ছে 0.5, তাহলে এটা আমাদের চলে আসবে হচ্ছে 5 জুল। হ্যাঁ, এটা চলে আসবে আমাদের কত জুল, 5 জুল। তাহলে 5 জুল পরিমাণ কাজ করবে। এই যে অপশনে আছে খ। এবার দেখো 9 নম্বরে বলছে, লাল আলোতে গাছের সবুজ পাতাকে কোন বর্ণের দেখাবে। এটা অবশ্যই কালো দেখাবে। কেন আমি তোমাকে বলতেছি, এটা আসছে অধ্যায় 8 থেকে। তো এখন এই প্রশ্নটা আমি তোমাকে যখন বুঝাবো, একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা অনেকে ভুল করে। তো তোমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কি আলো আসতেছে এবং কোথায় পড়তেছে। দেখো এখানে বলছে লাল আলোতে গাছের সবুজ পাতাকে কোন বর্ণে দেখাবে, তার মানে আলোটা আসতেছে কিরকম বলতো, লাল, আর গাছের পাতা কেমন বলতো, সবুজ। তার মানে লাল আলোটা সবুজ পাতার মধ্যে পড়তেছে। এখন আমাকে প্রশ্ন করছে এটা কোন বর্ণে দেখাবে। তাহলে দেখো তোমাকে আগে খেয়াল রাখতে হবে যে কোথায় আলোটা এসে পড়তেছে। দেখো সবুজ পাতায় আলোটা এসে পড়তেছে, তাহলে পাতাটা যদি সবুজ হয়, তাহলে এখানে যদি সবুজই আসতো, তাহলে তুমি সবুজ দেখতা। কিন্তু অন্য কিছু যদি আসে, যেমন এখানে লাল পাতাটা সবুজ, আলো আসতেছে লাল, তাহলে এই সবুজ লালকে শোষণ করে ফেলবে, তাহলে তুমি বর্ণটা পাবা হচ্ছে গিয়ে কালো। কারণ সহজ কথা হচ্ছে ভাইয়া, কোনো একটা বস্তু যেই বর্ণের, সেই বর্ণের আলো যদি ওই বস্তুতে পড়ে, তাহলে ওই বর্ণটা প্রতিফলিত হয়, বাকি অন্য যে কোনো আলো এটা কি করে ফেলে, শোষণ করে ফেলে। দেখো এখানে ধরো পাতাটা হচ্ছে সবুজ, আলোটা আসতেছে লাল, তাহলে ওই সবুজ পাতাটা লাল আলোটাকে শোষণ করবে, যার কারণে প্রতিফলিত হবে কালো বর্ণ, তুমি এটাকে কালো দেখতে পাবা। তাহলে এইটাকে সবুজ পাতাটাকে শুধুমাত্র যদি সবুজ আলো আসে তাহলেই সবুজ দেখতে পারবা, আর অন্য ক্ষেত্রে কালো। সহজ কথা যে ভাইয়া এই দুইটা যদি ম্যাচ করে, মানে বস্তুটা যেই বর্ণের, আলোটাও সেই বর্ণের, তাহলে তুমি সেই বস্তুটার অরিজিনাল কালারটা দেখতে পাবা। কিন্তু বস্তুটা যেই বর্ণের, আলো যদি তার অন্য বর্ণ আসে, যেমন এই বস্তুটা সবুজ, এখানে আলো আসতেছে লাল, তাহলে তুমি দেখবা কালো। কেন? কারণ এই যেহেতু এই দুটা ম্যাচ করে নাই, তাহলে এই বস্তুটা, সবুজ বস্তুটা লাল আলোকে শোষণ করবে। তো বস্তুটা তখনই প্রতিফলন করার ক্ষমতা পাবে যদি এখানে সবুজ আলো আসতো। যদি এখানে লাল না এসে যদি সবুজ আসতো, তাহলে সবুজ সবুজ ম্যাচ করছে, তাহলে সবুজকে প্রতিফলন করে দিত। কিন্তু যেহেতু এখানে বস্তুটা সবুজ, আলো আসতেছে লাল, এই দুইটা ম্যাচ করে নেই, তাহলে এই লালটাকে শোষণ করে ও কালো বর্ণ দেখাবে। বুঝতে পারছো? তো এই জন্য এটা হয়েছে কালো। এবার আসো 9 নম্বর আমরা করলাম, এটা ছিল আমাদের 9 নম্বর প্রশ্ন। এবার আমরা 10 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 10 নম্বর প্রশ্নটা বুঝতেই পারতেছো, এটাও আসছে অধ্যায় 8 থেকে। কি বলছে দেখো, নিচের উদ্দীপক থেকে 10 ও 11 নম্বর প্রশ্ন উত্তর দাও।
এখানে প্রশ্নটা ভুল আছে আসলে, বুঝতে পারছো? প্রশ্নটা ভুল আছে। কি ভুল আছে দেখো, বিবর্ধনের মান এম ঠিক আছে, এবি বস্তুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার ঠিক আছে, সিএফ সি প্রাইম হবে না, এটা হবে সি। তাহলে সিএফ দিয়ে দিচ্ছে 10 সেন্টিমিটার, আবার পিএফ দিয়ে দিচ্ছে 8 সেন্টিমিটার। এখানে এই ভুলটা করছে, ঠিক আছে? তো এটা পিএফ হবে না, এই উদ্দীপক এটা পিএফ হবে না, এটা হবে পিবি। পিবি হবে 8 সেন্টিমিটার। তাইলে এই অপশন এই প্রশ্নটা মিলে, সবই ঠিক আছে, জাস্ট পিবি 8 সেন্টিমিটার। ওকে, এবার আসো আমরা প্রশ্নটা সলভ করি। এখানে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, কি চাইছে আগে আমরা সেটা একটু আইডেন্টিফাই করি। আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম চাইছে, যে এল প্রাইম ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? এবি, এই যে এবি লক্ষ্যবস্তুটা আছে সেটার প্রতিবিম্বের দৈর্ঘ্য চাইছে এল প্রাইম ইকুয়াল টু হোয়াট। কি কি দেওয়া আছে এখানে দেখো, এল দেওয়া আছে, এই যে এবি বস্তুর দৈর্ঘ্য এল দেওয়া আছে কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, এল আমরা পাইলাম। আর হচ্ছে যেখানে বিবর্ধন দেওয়া আছে এম দেওয়া আছে কত বলো তো, 2। ওকে, এখন এই তিনটা ইনফরমেশন ব্যবহার করে আমরা জানি যে বিবর্ধনের মান, আমরা জানি যে বিবর্ধন এম ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম বাই কি বলো, এল। যে এই যে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধন। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে এল প্রাইম। তো সুতরাং এখানে আমরা বলতে পারি যে এল প্রাইম ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এল। এম এর মান হচ্ছে কত, এম এর মান হচ্ছে 2, আর এল এর মান হচ্ছে কত, 20। এটা চলে আসবে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার অপশন কারেক্ট। এই যে গ নাম্বারটা আমাদের অ্যান্সার, গ নাম্বারটা অ্যান্সার 40 সেন্টিমিটার। এটা বুঝছো? পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে এখানে তো তোমাকে বললামই যে এটা হচ্ছে আমাদের পিবি হবে, পিবি 8 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা অপশনগুলো দেখি। 11 নাম্বার। সো আমরা এখানে 11 নাম্বারটা করতেছি। অপশনগুলো দেখো, দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার কিনা। দেখো এখানে দর্পণের বক্রতার ব্যাসার্ধ, এই সি থেকে এফ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এফ থেকে পিও 10 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। এখানে 10, এখানে 10, টোটাল হচ্ছে বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে বক্রতার মেরু থেকে বক্রতার কেন্দ্রের দৈর্ঘ্য। তো এটা 20 সেন্টিমিটার, ঠিক আছে। এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সোজা এবং অবাস্তব। যেহেতু এবি লক্ষ্যবস্তুটা এখানে আছে, মানে হচ্ছে কি মেরু এবং প্রধান ফোকাসের মাঝে, তাহলে এটা অবাস্তব বিম্ব হবে এবং সোজা হবে, এটাও ঠিক আছে। এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সোজা এবং অবাস্তব। এবিকে দর্পণের দিকে 4 সেন্টিমিটার সরালে বিবর্ধন হবে 4, এটা আমাদের বের করতে হবে। তাহলে বিবর্ধনের যে সূত্রটা আমরা জানি, এম ইকুয়াল টু হচ্ছে আমাদের মডুলাস অফ ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ দেওয়া যায়। তো মডুলাস অফ ভি বাই ইউ মাইনাস অফ দিকে আমরা যেহেতু মডুলাস দিছি, তাহলে মডুলাস অফ এখানে আমাদের কি বলতো, ভি বাই ইউ। ভি কি, ভি হচ্ছে মেরু থেকে বিম্বের দূরত্ব, হ্যাঁ। আর ইউ কি, ইউ হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব। এখন বস্তুকে রাখছে কোথায় দেখো তো, এবিকে দর্পণের দিকে 4 সেন্টিমিটার। তো এবি আছে অলরেডি 8 সেন্টিমিটার দূরে, আরও 4 সেন্টিমিটার দূরে সরাইলে তাহলে এই যে 4 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউ হচ্ছে আমাদের কত বলতো, 4 সেন্টিমিটার। দেখো এই পিবি মানে বস্তুর অবস্থান কত সেন্টিমিটার ছিল, 8 সেন্টিমিটার। এটাকে আরও যদি 4 সেন্টিমিটার সামনে নাও, তাহলে মেরু থেকে কত সেন্টিমিটার দূরে থাকবে, 4 সেন্টিমিটার। তাহলে ইউ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এবং এফ, যেহেতু আমাদের এখানে সিএফ এর মান দেওয়া আছে 10, তাহলে এফ এর মানও হচ্ছে আমাদের কত বলতো, 10 সেন্টিমিটার। ওকে, এফ এর মান পাইছি। এখন আমাদের জাস্ট কি বের করতে হবে, ভি। এখন আমরা হচ্ছে এই যে 1/u প্লাস হচ্ছে 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে এখানে ভি বের করতে চাই, ভি বের করার শর্টকাট হচ্ছে এফ ইন্টু ইউ ডিভাইডেড বাই হচ্ছে ইউ মাইনাস এফ। ওকে, তো এফ এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু ইউ এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 4 মাইনাস 10। সো এটাকে ক্যালকুলেট করলে উপরে পাবো হচ্ছে আমরা 40, আর নিচে পাবো হচ্ছে -6। 40 বাই -6 করলে কি আসে দেখি, 40 ভাগ 6, তো -6.67, -6.67। এখন আমাদের লাগবে কি এম, সুতরাং এম সমান হচ্ছে এই যে এটা -6.67, তো মডুলাস আছে প্লাসই আসবে, আর ইউ এর মান হচ্ছে কত, 4। তো আমাদের অ্যান্সারকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1.67। তাহলে বিবর্ধনের মান আসতেছে 1.67, আর এখানে আমাদের বলছে যে বিবর্ধন 4 হবে কিনা, না বিবর্ধন 4 হবে না, এটা ইনকারেক্ট। এটা আরেকটা অ্যান্সার হচ্ছে গিয়ে কি ক, 1 ও 2। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এরপরে পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, সমতল দর্পণের আলোর প্রতিফলক পৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত। এই যে দেখো 12 নাম্বারটা আমি তোমাকে দেখাই। তাহলে এটা মনে করো একটা সমতল দর্পণ, তো সেই সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠ এটার সাথে যদি আলো 30 ডিগ্রি কোণে কি হয়, এই যে অবিলম্ব আঁকলাম, তাহলে দেখো প্রতিফলক পৃষ্ঠের সাথে আলো এই যে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তো এই কোণটা মনে করো যে 30 ডিগ্রি।
এই কোণটা আচ্ছা 30 ডিগ্রি হিসেবে অনেক বড় এঁকে ফেলছি, এটা ছোট আঁকি। এই কোণটা মনে করো হচ্ছে কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে আলোটা আপতিত হয়েছে। এখন আপতিত রশ্মি মানে আপতন কোণ প্রতিফলন কোণ তো আমরা অবিলম্বের সাপেক্ষে আলোচনা মানে সাপেক্ষে দেখো প্রতিফলক পৃষ্ঠের সাপেক্ষে নির্ধারণ করি না, আমরা নির্ধারণ করি হচ্ছে অবিলম্বের সাপেক্ষে। তাইলে এখানে বলছে সমতল দর্পণে আলো প্রতিফলক পৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত। তাহলে 30 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে প্রতিফলিতও হবে কত ডিগ্রি কোণে বলো তো, 30 ডিগ্রি কোণে। কিন্তু আমরা প্রতিফলক পৃষ্ঠের সাথে তো এটা হিসাব করি না, আমরা হিসাব করি হচ্ছে অবিলম্বের সাথে। তাহলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলিতও হবে কত ডিগ্রি কোণে বলো তো, 60 ডিগ্রি। তো অনেকে 30 ডিগ্রি অ্যান্সার দাগা দিবা, 30 ডিগ্রি অ্যান্সার দাগানো যাবে না, আমাদের দাগাইতে হবে কি 60 ডিগ্রি, কারণ আপতন কোণ প্রতিফলন কোণ এই যে অবিলম্বের সাথে হিসাব করা হয়। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কি বলো তো, 60 ডিগ্রি। এবার আসো পারদের শব্দের বেগ কত। যে শব্দের বেগের একটা চার্ট দিয়ে দিছে, এটা অনেক বোর্ডে আসছে, ডিরেক্টলি মুখস্থ করে ফেলো। তো এখানে হচ্ছে আমাদের পারদের শব্দের বেগ কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে 1493 মিটার পার সেকেন্ড, আমি দাগা দিলাম। শব্দ তরঙ্গটা এরকম সংকোচন প্রসারণের মাধ্যমে যায়। তাহলে এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সংকোচন প্রসারণের মাধ্যমে যেটা যায় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য, মানে এরকম ধরো এই যে এটা হচ্ছে গিয়ে প্রসারণ, এরপরে পরক্ষণে আবার কি হইলো বলো, সংকোচন, তারপরে হলো আবার প্রসারণ, পরক্ষণ হইলো আবার মনে করো সংকোচন। তো এরকমভাবে সংকোচন প্রসারণ মধ্যে যেটা যায় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আরেকটা তরঙ্গ দেখবা এরকমভাবে যায়, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা আমাদের কারেক্ট আনসার। 2 নম্বর হচ্ছে তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় না, সমান্তরালে অগ্রসর হয়। সমকোণ হলে তো এভাবে যাইতো, সেটা অনুপ্রস্থ হইতো। তো এইটা আমাদের কারেক্ট আনসার না। এবার দেখো সংকোচন ও প্রসারণ নিয়ে গঠিত, হ্যাঁ এটা আমি তোমাদের বললামই। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হবে খ 1 ও 3। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার দেখো চার্জের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। এটা সবাই জানার কথা, মুখস্থ করে ফেলো। এবার দেখো এখানে আমাদের দুইটা চার্জ দিয়ে দিছে, একটা 80 কুলম আর এটা হচ্ছে 20 কুলম, এবং এদের মাঝখানে যে দূরত্ব দিয়ে দিছে সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। এবার বলছে এই চার্জটিকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিতে যদি 1.6 × 10⁴ জুল কাজ করতে হয় তাহলে ওই বিন্দুর বিভব কত। তাহলে বিভবের সূত্র দেখো, 16 নম্বর প্রশ্নটা আমি করতেছি। তাহলে বিভব ভি ইকুয়াল হচ্ছে গিয়ে কি বলো, W/Q। এখন ডাব্লু আমাদের বলে দিচ্ছে যে এটা কাজের পরিমাণ 1.6 × 10⁴। তাহলে এখানে লিখবো 1.6 × 10⁴। ঠিক আছে, কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব চাইছে। তাহলে এখানে এ চার্জটিকে, তাহলে এ চার্জের পরিমাণ কত বলো তো, 80 কুলম। তাহলে আমি জাস্ট এখানে কি বসাই দেবো, 80। তাহলে এখন 1.6 × 10⁴ কে 80 দিয়ে ডিভাইড করলে তো 1.6 × 10⁴ এটাকে ডিভাইড করবো হচ্ছে 80 দিয়ে, তাহলে আমি পাবো 200 ভোল্ট। এই যে 200 ভোল্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 200 ভোল্ট এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, আধান দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, আধান দুইটাকে যদি আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, দেখো এইটার চার্জ বেশি না, তাহলে এটা হচ্ছে এটার বিভব যদি আমি VA ধরি, তাহলে এটা হচ্ছে গিয়ে VA। দেখো আমি এটা একটু একে করাই, এইভাবে যদি দুইটা চার্জ তুমি নেও যেটার দুইটা ব্যাসার্ধ সমান, তাহলে এটার চার্জের পরিমাণ যেহেতু দুইটা পজিটিভ চার্জ, তাহলে যার চার্জের পরিমাণ বেশি সে হচ্ছে উচ্চ বিভব। তাহলে এই দুটার ভিতরে উচ্চ বিভব কে বলতো, VA। তাহলে VA আর এটার বিভবকে ধরো হচ্ছে VB। তাহলে এটা হচ্ছে আমাদের VA ইজ গ্রেটার দেন কি বলো, VB। ওকে, তো দেখো যার বিভব উচ্চ, এই যে দুইটার ভিতরে যার বিভব উচ্চ তার থেকে অপরটিতে যাবে হচ্ছে পজিটিভ চার্জ যাবে এটা থেকে এইটাতে, এবং যার বিভব নিম্ন, যেমন VB হচ্ছে গিয়ে কি নিম্ন, আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে গিয়ে আমাদের নিম্ন কারণ এটার চার্জের মান 20 কুলম। এটা হচ্ছে আমাদের উচ্চ কারণ এটার চার্জের মান 80 কুলম, যেহেতু দুইটাই পজিটিভ চার্জ। যদি একটা নেগেটিভ হইতো তাহলে সবসময় পজিটিভ চার্জটাই উচ্চ বিভবের হইতো, বাট যেহেতু এখানে একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তাহলে দেখো এখানে যেহেতু দুইটাই পজিটিভ, তাহলে যার পজিটিভ চার্জের পরিমাণ বেশি সেটা উচ্চ বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় পজিটিভ চার্জ, আর দেখো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসে হচ্ছে গিয়ে কি বলতো, নেগেটিভ চার্জ মানে কি বলতো, ইলেকট্রন। তাহলে নেগেটিভ চার্জকে আমরা বলতে পারি ইলেকট্রন। আর এই আদান প্রদান কতক্ষণ পর্যন্ত চলে, যতক্ষণ না পর্যন্ত VA আর VB উভয়ের বিভব কি হয়ে যায়, সমান হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই আদান প্রদান চলতে থাকে। আচ্ছা দেখো এর বিভব হ্রাস পাবে, তাহলে দেখো যেহেতু এর বিভব উচ্চ এবং B এর বিভব নিম্ন, কিন্তু এই আদান প্রদান যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত বিভব সমান হয়। তাহলে সমান হইতে হলে এইটার বিভব কমবে আর এইটার বিভব বাড়বে, তাহলে এর বিভব হ্রাস পাবে, ঠিক আছে, আর B এর বিভব
বাড়বে। হ্যাঁ, তাহলে বি হতে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। দেখো এখানে বলছে বি হতে এ, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো দেখতেই পারতেছি যে বি যেহেতু নিম্ন বিভব, তাহলে বি থেকে এ এর দিকে ইলেকট্রন আসবে। তাহলে হ্যাঁ ঠিক আছে, বি হতে ই এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। ওকে, এবার বলের পরিবর্তন হবে 1.62 × 10⁻13 নিউটন। তার মানে আগে যে বল ছিল, পরে যে বল হবে, সেই দুইটার পরিবর্তন হচ্ছে 1.62 × 10⁻13 নিউটন। এটা তোমাকে বের করতে হবে। কীভাবে বের করবা দেখো, এই যে বলের পরিবর্তন, এটাকে তুমি হচ্ছে ডেল এফ দিয়ে প্রকাশ করতে পারো। তো প্রথমে যেই তোমার হচ্ছে বল হবে সেটা হচ্ছে গিয়ে বা আমি আগে F1 বের করি। দেখো F1 হবে হচ্ছে কে ইন্টু Q1 Q2 বাই হচ্ছে এদের মাঝখানে যে ডিস্টেন্স ডি স্কোয়ার, এই সূত্র দিয়ে এটা করতে হবে, বুঝছো? এখন কে এর মান কত, 9 × 10⁻⁹ কত 9 × 10⁻⁹ ইন্টু এখানে দেখো Q1 হচ্ছে 80 আর এটা হচ্ছে 20, 80 ইন্টু Q2 হচ্ছে 20 ডিভাইড বাই দূরত্ব হচ্ছে 0.50 সেন্টিমিটার আছে না, মিটারে নিলে 0.5 হোল স্কোয়ার। ওকে, তো এবার দেখো এটাকে ক্যালকুলেট করলে যেটা আসবে বের করবা, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতেছি 9 × 10⁹ ইন্টু 80 ইন্টু 20। তো এখানে আসতেছে আমাদের 1.44, আচ্ছা আমি এখানে 0.5 হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করে একবারে লিখি 5.76। তো 5.76 ইন্টু 10⁻13 এটা আসতেছে আমাদের ইনিশিয়ালি। এখন এদেরকে স্পর্শ করানোর পরে চার্জের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই চার্জের পরিমাণ আবার কি হয়ে যাবে, যেহেতু দুইটার ব্যাসার্ধ সমান, চার্জের পরিমাণ সমান হয়ে যাবে। তো সেই সমান চার্জের পরিমাণটা কত দেখো তো, এই যে আমি তোমাদের যদি বের করি Q1 ইকুয়াল টু হচ্ছে Q2, মানে এইগুলোকে প্রাইম দিয়ে প্রকাশ করতেছি। যেহেতু চার্জের আদান প্রদান হচ্ছে, অবভিয়াসলি চার্জ চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে চার্জের মানটা কীভাবে বের করবা, এটাকে হচ্ছে দুইটাকে যোগ করবা, মানে দুইটাকে আগে যোগ করবা। 80 প্লাস হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে কত 2, এটা হচ্ছে সূত্র। কীভাবে সূত্রটাও আমি একটুখানি আগে লিখে দিই, এই যে Q1 প্লাস হচ্ছে Q2 বাই কি 2, এটাই হচ্ছে গিয়ে সূত্র। Q1 প্রাইম Q2 প্রাইম সমান, সূত্রটা হচ্ছে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ, আমি যদি এটা বের করি তাহলে একটা হচ্ছে 80 প্লাস হচ্ছে 20 বাই কত 2, তাহলে তুমি পেয়ে যাবা 50 কুলম। তার মানে এদেরকে স্পর্শ করানোর পরে এটার চার্জ হয়ে যাবে 50 কুলম, এটার চার্জও হয়ে যাবে কি 50 কুলম। তো এখন তুমি যদি F2 বের করতে চাও তাহলে F2 আসবে তোমার এই যে সূত্র ফেললে 9 × 10⁻9, 9 × 10⁻ কি 9 ইন্টু দেখো এই Q1 Q2 এই দুইটার মানে এখন 50, তাহলে আমি একবারে 50 হোল স্কোয়ার লিখে দিই, আর এখানে হচ্ছে 0.5 হোল স্কোয়ার। ওকে, তো এটাকে যদি হিসাব করো তাহলে এখানে তুমি যেটা পাবা, দেখো আমি একবারে করে দিই 9 × 10⁻9 ইন্টু 50 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 0.5 হোল স্কোয়ার। মানে আমি পার্থক্য ক্যালকুলেটারে একবারে করে দিচ্ছি, বুঝছো? পার্থক্য সহ ক্যালকুলেটার একবারে করে দিচ্ছি। তো আমাদের আসতেছে 3.24 × 10⁻13। এই যে ডেল এফ একবারে আমি বের করে ফেলছি, তুমি এটা বের করে নিও, এটা যাই হবে বের করে নিও। এরপর হচ্ছে 3.24 × 10⁻13, তাহলে মাইনাসও আসবে একটা, কারণ আমি F1 থেকে F2কে বিয়োগ করছি। তাহলে 3.24 × 10⁻13 ইন্টু 10⁻, কত বলো তো 13। তার মানে এটা আমাদের রং, কারেক্ট আনসার হচ্ছে ক। এগুলো তোমাদের বুঝাচ্ছি দেখে একটুখানি সময় লাগছে, নাহলে কিন্তু তোমাদের এটা করতে একটু সময় লাগবে, এটা একটু সময় সাপেক্ষই ছিল। তো এগুলোরে নর্মালি তোমরা করার টাইমে পরীক্ষায় একটু স্কিপ করে সামনে এগিয়ে যাবে, পরে লাস্টে এসে করবা। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের বলছে গাড়ির দ্বারা উৎপন্ন শব্দের পরিমাণ কত। তো গাড়ির দ্বারা উৎপন্ন শব্দের পরিমাণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 60 থেকে 80 ডেসিবেল আমি এটা দিয়ে দিছি। তো তোমরা এই যে জেট ইঞ্জিন, ট্রাফিক, গাড়ি এগুলো একটু পড়ে ফেলবা, এই ছকটা আমি দিয়ে দিছি, এই শীটটা পাইলে এটা পড়ে ফেলবা। দেখো নিচের কোনটি দোলনকাল ও সুতার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এটা হচ্ছে T = L। কেন? কারণ দেখো পর্যায়কালের সূত্র হচ্ছে 2π √L/G। আচ্ছা, এটা আসছে হচ্ছে তোমার অধ্যায় 7 থেকে, এটাও আসছে অধ্যায় 7 থেকে। কোনটি লব্ধ রাশি? এটা আসছে অধ্যায় 1 থেকে। ওকে, বাকিগুলোকে আমি বলে দিই নাই না, এটা আসছে অধ্যায় 10 থেকে, একটু বলে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটাও আসছে অধ্যায় 10 থেকে, এটাও আসছে অধ্যায় 10 থেকে। ওকে, আর বাকিগুলো কি বলছি? এটা আসছে অধ্যায় 8 থেকে, এটা আসছে অধ্যায় 8 থেকে, এটাও আসছে অধ্যায় 8 থেকে, এটাও আসছে অধ্যায় 8 থেকে। আর কি আর হচ্ছে এটাও তো অধ্যায় 8 থেকেই আসছে। ঠিক আছে, এটা অধ্যায় 8 থেকে আসছে, এটাও 8 থেকে ও এটা হচ্ছে অধ্যায় 7 থেকে আসছে।
সরি, এটা হচ্ছে অধ্যায় 7 থেকে আসছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, 7 থেকে আরো 2টা প্রশ্ন পাইলা। এবারে এই যে এখান থেকে আমি তোমাদের সলভ করে দিতেছিলাম। তো দেখো, এখন যদি সবকিছু কনস্ট্যান্ট হয়, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তো সবগুলো কনস্ট্যান্টের জায়গায় তুমি একটা সমানুপাতিক চিহ্ন বসাই দিতে পারো, তাহলে রুট ওভার কি এল আসবে। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, বুঝছো? কারণ পাই যেহেতু সমান, জি যেহেতু সমান, তাই না? মানে এগুলো তো সব ধ্রুবক, পাইও ধ্রুবক, জিও ধ্রুবক, এগুলো তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এগুলোকে ধ্রুবকের জায়গায় আমরা সমানুপাতিক চিহ্ন বসাই দিতে পারি, তাহলে থাকবে শুধু কি রুট এল, বুঝছো? তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। বা অনেকে যদি না বুঝো, তোমাদের জন্য আরেকটু আমি সিম্পল করে লিখে দিই, 2 পাই, এটাকে লেখা যায় হচ্ছে রুট ওভার 1/g ইন্টু কি রুট ওভার এল, বুঝছো? কারণ এই যে এল, এটা উপরে গিয়ে গুণ হবে। সো এই পুরো জিনিসটাকে ধ্রুবক ধরলে আমরা বলতে পারি টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, এই আর কি, বুঝতে পারছো? এবার আসো, কোনটি লব্ধ রাশির একক? তো আমরা জানি হচ্ছে আমাদের মৌলিক রাশি 7টার বাইরে যা কিছু আছে সবই কি লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি এখানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে কেলভিন, বল হচ্ছে একটা লব্ধ একক, কারণ বল মৌলিক রাশি না, তাহলে হচ্ছে লব্ধ রাশির একক হচ্ছে বল। আর এইটা কি বলতো, এস, সময় পরিমাপের একক হচ্ছে এস, তাহলে লব্ধ রাশির একক হচ্ছে আমাদের নিউটন। তো আমাদের 7টা মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, আর হচ্ছে দীপন তীব্রতা। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল 7টা মৌলিক রাশি। এর বাইরে যা আছে সবই কি লব্ধ রাশি। তো এখানে নিউটন হচ্ছে বলের একক, তাহলে এটা একটা লব্ধ রাশি। এবার আসো, কোনটি মৌলিক বল? তো আমাদের মৌলিক বল হচ্ছে গিয়ে 4টা, ওই 4টা বলের বাইরে যা আছে সবই হচ্ছে লব্ধ বল। তাহলে মৌলিক বল কি 4টা, সেটা আমি তোমাকে একটা সংজ্ঞার মাধ্যমে মুখস্থ করাই। দেখো, ম, দু, ত, স, এটা মনে রাখবা। তো এখানে সবচেয়ে দুর্বল মহাকর্ষ, তার চেয়ে শক্তিশালী দুর্বল, তার চেয়ে এটা মনে রাখবা। তাহলে ম মানে দিয়ে এটা মনে রাখবা হচ্ছে মহাকর্ষ, ম দিয়ে মনে রাখবা হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষ, ঠিক আছে। দু দিয়ে মনে রাখবা হচ্ছে দুর্বল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়ার, দুর্বল নিউক্লিয়ার। আর এই ত দিয়ে মনে রাখবা হচ্ছে তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক বল। আর স দিয়ে মনে রাখবো হচ্ছে সবল নিউক্লিয়। সো এই যে দেখো, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল মহাকর্ষ, আর এর চেয়ে শক্তিশালী দুর্বল নিউক্লিয় বল, তার চেয়ে শক্তিশালী তড়িৎ চুম্বক বল অথবা তড়িৎ চুম্বক বল, তারপরে এর চেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন বলছে এই 4টাই হচ্ছে আবার মৌলিক বল। এখন বলছে তোমাকে কোনটি মৌলিক বল? তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে মহাকর্ষ বলটাই হচ্ছে গিয়ে কি মৌলিক বল, এবং এই মৌলিক বলগুলোর নাম এবং এগুলোর শক্তির ক্রম সবই আমি তোমাকে বলে দিলাম। এবার দেখো 22 নম্বর, একটি বস্তু মুক্তভাবে পড়তে থাকলে, তাহলে বস্তুটি সুষম বেগে পড়তে থাকবে। দেখো, এই প্রশ্নটা আসলে ভুল আছে, বুঝছো? মানে উত্তর অনুযায়ী অপশন নাই। তো এখানে এটা আমি একটু কারেকশন করে দিই। তাহলে এখানে একটি বস্তু না, দুটি বস্তু। এখানে আমরা কি লিখতে পারি বলতো, দুইটি বস্তু। যদি এটাকে কারেক্ট করতে চাই তাহলে দুটি বস্তু হবে, দুটি বস্তু। দুটি বস্তু মুক্তভাবে পড়তে থাকলে বস্তু দুটি সুষম বেগে পড়তে থাকবে না, জীবনেও না। যে উপর থেকে যদি বস্তু নিচে পড়ে তাহলে সেটা সুষম ত্বরণে পড়ে, ঠিক আছে? কারণ প্রত্যেক সেকেন্ডে বেগের মান বৃদ্ধি পায় 9.8 মিটার পার সেকেন্ড করে, ঠিক আছে? এই কারণে সুষম ত্বরণে পড়ে, ওইটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তো এখানে বলছে সুষম বেগে পড়ে না, সঠিক অ্যান্সার হচ্ছে সুষম ত্বরণে পড়ে, এটা হবে না। 2 নম্বর হচ্ছে এর বেগ সময়ের সাথে বাড়তে থাকবে, ঠিক আছে, এটা কারেক্ট। 2 নম্বর হচ্ছে বস্তুটি সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, বস্তুটি না হবে না এখানে, আর এখানে এদের হবে, আর এখানে বস্তু দুটি হবে, এখানে কি বস্তু দুটি হবে, বুঝছো? বস্তু দুটি সমান সময়ে সমান পথ অতিক্রম করে। যদি একটা বস্তু হয় তাহলে ওই বস্তুটা, গ্যালিলিও বলছে যে যখন একটা বস্তু পড়বে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে সময় যত বাড়বে ওই সময়ের বর্গের অনুপাতে তোমার হচ্ছে দূরত্ব বাড়বে। ওইটা হচ্ছে একটা বস্তুর ক্ষেত্রে। কিন্তু যদি দুইটা বস্তু হয়, গ্যালিলিও প্রথম সূত্রে বলছে যে দুইটা বস্তু একসাথে ছেড়ে দিলে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তো একটা বস্তুর জন্য এই অপশনটা কারেক্ট না, কিন্তু দুইটা বস্তুর জন্য এই অপশনটা কারেক্ট। তাহলে এখানে যদি আমি কারেকশনটা না করতাম তাহলে অ্যান্সার হয়তো শুধু 2, কিন্তু অপশনে কোনো শুধু 2 দেওয়াই নাই। যার কারণে দুটি বস্তু হলে এখানে 1 আর 2 কারেক্ট দিয়ে আমরা এখানে 2, 3কে কি বলতে পারবো, সঠিক বলতে পারবো। বুঝতে পারছো? এইভাবে বুঝাই দিলাম। বাট যদি কারেকশন না করতাম তাহলে শুধু অপশন 2 সঠিক ছিল, সেটা তো এখানে নাই। ওকে, এবার সামনে যাই।
এবার দেখো এখানে বসে নিচের একটি গাড়ি বেগ সময় লেখচিত্র হতে 23 ও 24 নং প্রশ্ন উত্তর দেয়। এটা খুবই একটা লজিক্যাল প্রশ্ন, মারাত্মক লেভেলের লজিক্যাল প্রশ্ন, সূত্র দিয়ে করতে গেলে এটা মিলাইতে পারবা না। তো এখানে দেখো একটা বস্তুর গ্রাফ দেওয়া আছে ভি ভার্সেস টি গ্রাফ, তাহলে এটা সমত্বরণ বোঝায়, এটা সমবেগ বোঝায়, এটা হচ্ছে সমমন্দন বোঝায়, এটা তোমরা জানো। ভি ভার্সেস টি গ্রাফ যদি উপরে উঠে তাহলে এটা সমত্বরণ, যদি এরকম সমান থাকে এটা সমবেগ, আর যদি নিচে নামে তাহলে সমমন্দন। ওকে, তো এখানে দেখো 0 থেকে শুরু করে 20 মিটার পার সেকেন্ড হয়েছে, এরপরে বস্তুটা এ থেকে বি বরাবর সমবেগে চলছে, মানে প্রত্যেক সেকেন্ডে ও হচ্ছে 20 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে। বেগ 20 মিটার পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে 20 মিটার করে দূরত্ব অতিক্রম করে। এখানে বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে, দেখো 5 সেকেন্ডে কিন্তু বেগ 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, ষষ্ঠ সেকেন্ডটা হবে এই বরাবর। তো এই বরাবর বস্তুটার বেগ কত বলতো? 20 মিটার পার সেকেন্ড। এখন 20 মিটার পার সেকেন্ড সমবেগ মানে প্রত্যেক সেকেন্ডে 20 মিটার করে যায়। তাহলে দেখো পঞ্চম সেকেন্ড থেকে যখন ষষ্ঠ সেকেন্ডে গেছে ও কত মিটার যাবে? 20 মিটার। ষষ্ঠ সেকেন্ড থেকে যখন সপ্তম সেকেন্ডে যাবে ও কত মিটার যাবে? 20 মিটার, কারণ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে 20 মিটার। তাহলে দেখো পঞ্চম সেকেন্ডে ওর বেগ 20 হয়ে গেছে, তাহলে ষষ্ঠ সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব কী হবে বলো তো? 20 মিটার। সপ্তম সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব 20 মিটার, অষ্টম সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। এরকম নবম এবং দশম মানে নবম সেকেন্ড পর্যন্ত ওর অতিক্রান্ত দূরত্ব কিন্তু 20 মিটার করেই থাকবে। ওকে, এটা আশা করি বুঝছো। এর পরবর্তী প্রশ্নটা দেখো, গাড়িটি ও অংশে সমতরণে চলে, তাহলে ও থেকে এ সমতরণ, ঠিক আছে, এটা আমাদের সঠিক প্রশ্ন বলছে, সঠিক উত্তর। ওকে, এ বি অংশ সমবেগ, ঠিক আছে, এ থেকে বি অংশ সমবেগ, এটাও আমাদের ঠিকই বলছে। বিসি অংশে 75 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে যখন এটা বি থেকে সিতে যাবে, দেখো এটা হচ্ছে আমাদের ইউ কত বলো? ইউ হচ্ছে 20, আর এটা হচ্ছে আমাদের ভি কত বলো? দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভি হচ্ছে আমাদের 10। তো এটা 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, আর এখানে টি কি দেখো 10 থেকে 15, তাহলে এখানে আমরা বলতে পারি যে টি হচ্ছে গিয়ে কত সেকেন্ড বলো তো? 5 সেকেন্ড। এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের বিসি অংশে 75 মিটার দূরত্ব অতিক্রম করে কিনা, তাহলে বিসি অংশের দূরত্ব বের করব। তো আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে সূত্র আমাদের ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি বলো? টি। এই সূত্র যদি আমরা ফেলি তাহলে ইউ হচ্ছে আমাদের কত? ইউ হচ্ছে আমাদের 20 প্লাস ভি হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে আমরা পাইতেছি 15, 20 আর 10 30 বাই 2 15 ইন্টু 5 5 15 75। তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। সো এটা আমাদের ঘ। তো এটা আমাদের অধ্যায় 2-3 মিক্স, আসলে 2 এবং 3 মিক্স হয়ে আসছে, ঠিক আছে, 2 এবং 3 মিক্স হয়ে আসছে। আর এটাও তো বুঝতেই পারতেছো 2-3 মিক্স, এটাও হচ্ছে 2 আর 3 কি মিক্স। আর এটা আসছে হচ্ছে আমাদের অধ্যায় 3 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 3 থেকে, এইটা আসছে হচ্ছে অধ্যায় 3 থেকে, বুঝতে পারছো? আর আগেরগুলা কি বলছি না? আগেরগুলা বলছি। ওকে, এবার হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, এটাও আসছে অধ্যায় 3 থেকে। তাহলে বলের মাত্রা সবাই জানে, বলের মাত্রা, এই যে বলের যে মাত্রা, সেই বলের মাত্রা এফ এর যে মাত্রা, বলকে এফ দিয়ে প্রবেশ করি, এফ এর যে মাত্রা সেটা হচ্ছে LT ইনভার্স এম LT ইনভার্স 2। তো এম LT ইনভার্স 2, চাইলে এটাকে এভাবেও লেখা যায় ml বাই টি স্কোয়ার, চাইলে এটাকে এভাবেও লেখা যায় ml পার টি স্কোয়ার, যেইভাবে ইচ্ছা তুমি লেখো। এখানে কিভাবে দেওয়া আছে বলো তো? mLT ইনভার্স 2, যে গ নাম্বারটা তোমার কারেক্ট অ্যান্সার, এই ফর্মেটে দেওয়া আছে। সো আশা করি এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বুঝাইলাম, সবগুলা প্রশ্ন তোমাদের মাথার ভিতরে ঢুকছে এবং গেঁথে গেছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবা না, এবং পরবর্তীতে কি চাও সেটা জানাতেও কিন্তু ভুলবা না। আল্লাহ হাফেজ।